সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণ নিয়ে। তো প্রথমে আসো আমরা এই কথার অর্থ বুঝি। পদ প্রকরণ কি? পদের শ্রেণী বিভাগ। পদের শ্রেণী বিভাগ। পদের শ্রেণী বিভাগ আলোচনা করার আগে পদ কি এই কথাটা আমাদের জানতে হবে। তোমাদের বইয়ের সংজ্ঞা দেয়া আছে, তোমরা দেখবে যে লেখা আছে এখানে বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। কি লেখা আছে? বিভক্তি যুক্ত শব্দ মাত্রই পদ। আচ্ছা, আরেকটা সংজ্ঞা দেয়া আছে বইয়ে, সেটি হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। এই দুটি সংজ্ঞা কিন্তু বইয়ের শুরুতে দেয়া আছে। তাহলে এখন আসো পদ বোঝার জন্য আমরা যে সংজ্ঞাটা দিয়েছি, পদের কথাটা বলেছি, সেখানে এই বিভক্তির কথা বলেছে আর একটা শব্দের কথা বলেছে। স্বাভাবিক কারণে প্রশ্ন আসে বিভক্তি কি? বিভক্তি তোমরা পড়েছ, তারপরেও বিষয়টি স্পষ্টীকরণের জন্য বিভক্তি কি এই নিয়ে কথা বলবো। এবং আরেকটি হচ্ছে শব্দ কি। শব্দ কি? প্রথমে আসো শব্দ কি। আমরা জানি শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলন। এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলন। একটি ধ্বনি নিয়ে একটি শব্দ হতে পারে, যেমন ওই। একটি ধ্বনি দিয়ে একটি শব্দ হতে পারে। আবার একাধিক ধ্বনি, আমরা জানি যে সাধারণত একাধিক ধ্বনি দিয়ে শব্দ গঠিত হয়, এবং শব্দ গঠিত হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে দুটি শর্ত দুটি। একটি হচ্ছে এটি অর্থপূর্ণ হতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এটি উচ্চারণযোগ্য হবে। অর্থপূর্ণ এবং উচ্চারণযোগ্য হয় এমন এক বা একাধিক ধ্বনির মিলিত রূপ হচ্ছে শব্দ। ঠিক আছে? এখন আসো শব্দ কিভাবে গঠিত হয়। তোমরা পড়েছ উৎস অনুসারে শব্দ 5 প্রকার। উৎস মানে শব্দগুলো কোত্থেকে এসেছে। আমরা জানি তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই 5 ধরনের শব্দের কথা আমরা পড়েছি। আবার অর্থ অনুসারে 3 প্রকার পড়েছো তোমরা, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। তো আরেকটা দৃষ্টিকোণ থেকে শব্দকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে তোমার মৌলিক শব্দ, মৌলিক শব্দ, কিংবা এটাকে সিদ্ধ, যেটাকে আমরা সিম্পল ওয়ার্ড বলি। আরেকটা হচ্ছে সাধিত শব্দ, যেটাকে কমপ্লেক্স বলা হয়। এই যে একটা ভাষার শব্দ, মৌলিক ভাষার শব্দগুলো সে ভাষার নিজস্ব সম্পদ। এই মৌলিক ভাষার উপর কিছু কাজের মধ্য দিয়ে, যেমন ধরো সাধিত শব্দগুলো গঠিত হয় 3 ভাবে সাধারণত আমরা লক্ষ্য করি। প্রত্যয় যোগে, তারপর উপসর্গ যোগে, এবং সমাস নিষ্পন্ন। এই 3 উপায়ে কিন্তু সাধিত শব্দগুলো সাধারণত গঠিত হয়ে থাকে। এই সাধিত শব্দগুলো, মৌলিক শব্দগুলো, তারপর বিদেশি শব্দগুলো একটা ভাষায় যখন স্থান দখল করে নেয়, সেগুলো ওই ভাষাদের নিজস্ব সম্পদ হয়ে যায়। এই শব্দগুলোর পাশাপাশি কিছু পারিভাষিক শব্দ আছে, সব মিলিয়ে কিন্তু একটা ভাষার অর্থভাণ্ডার, শব্দ সম্ভার। তো এগুলো কোথায় স্থান পায়? এগুলো অভিধানে স্থান পায়। শব্দগুলোকে সুন্দর করে অভিধানে সুবিন্যস্তভাবে সাজানো আছে। ঠিক আছে? তো এই শব্দগুলো নিয়ে আমরা যখন বাক্যে ব্যবহার করি, সেখান থেকে অভিধান থেকে নির্মিত যে শব্দগুলোকে নিয়ে যখন আমরা
আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যে ব্যবহার করি, শব্দের গাথা, শব্দের মালা যখন আমরা গঠন করি, যেটাকে আমরা বাক্য বলি, তখন তখন বাক্যের মধ্যে সেই প্রত্যেকটা শব্দকে আমরা কিন্তু পদ বলি, তখন আর শব্দ বলি না। ঠিক আছে? তাহলে পদ নির্মাণটা, এটা খেয়াল করার বিষয় আছে। পদ নির্মাণটা কিন্তু আমি যখন বাক্যে ব্যবহার করছি, সুতরাং পদ নির্মাণটা শব্দগুলোকে নিয়ে আমি বাক্যে ব্যবহার করছি। সে কারণে এটি তোমার রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের সংযোগস্থল বলতে পারি। সংযোগস্থল, দুটোর মিলনস্থল। রূপতত্ত্ব তোমরা জানো, মরফোলজি, আর বাক্যতত্ত্বকে আমরা বলি সিনট্যাক্স। এই দুটোর সংযোগস্থল হচ্ছে পদ নির্মাণটা। তো সেই জায়গাতে আমরা প্রশ্ন আসতে পারে, পদ প্রকরণ রূপতত্ত্বের আলোচ্য বিষয় না বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়? আমরা কিন্তু এটাকে রূপতত্ত্বের আলোচ্য বিষয় ধরি, কিন্তু এটা রূপতত্ত্বের একেবারে প্রান্তিক, কারণ এখান থেকে গিয়েই এটি সিনট্যাক্সের আলোচনার বিষয় হওয়ার কথা, বাক্যে যেহেতু আমরা এগুলো ব্যবহার করছি। আচ্ছা, তাহলে সব পদ এবং শব্দের সম্পর্কটা আমরা বুঝলাম। শব্দটা আগে থেকে নির্মিত, পদটা সেই নির্মিত শব্দকে যখন আমি বাক্যে ব্যবহার করছি তখন সেটাকে আমি পদ বলছি। এখন আসো তোমার বিভক্তি। বিভক্তিটা কি? বিভক্তিটা হচ্ছে যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যে ব্যবহৃত শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, খেয়াল করো, যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যে ব্যবহৃত শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। তাহলে এখানে একটি কথা খেয়াল করার আছে, সেটি হচ্ছে যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা একটা বিষয়, যেমন ধরো তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ মরফিম বা মর্ফ, এটাকে আমরা বলছি রূপ, শব্দের ক্ষুদ্র অংশ। এটাকে দুভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্রি মরফিম, একটা হচ্ছে বাউন্ড মরফিম। এই ফ্রি মরফিম যেটা, এটাকে বলছি আমরা, এটাকে মুক্ত, আর এটা বদ্ধ। এটাকে আমরা বাংলায় বলছি তোমার প্রকৃতি, যেটাকে আমরা রুট হিসেবে চিনি, প্রকৃতি। ঠিক আছে? তাহলে বাউন্ড মরফিমটা কি? এখানে একটা কথা আছে, বাউন্ড মরফিমটা, যেমন একটা উদাহরণ দিই, আমি তিনটি শব্দ লিখি, লাজুক, লাজুক। আরেকটা লিখলাম নজর, সুনজর। আরেকটা লিখলাম এই লিখছে।
তাহলে লক্ষ্য করো এখানে কোনটার অর্থ আছে, প্রকৃতি কোনটা হতে পারে, প্রকৃতি ফ্রি মরফিম লাজ হবে না উক হবে, অবশ্যই লাজ হবে, লাজের অর্থ আছে। এখানে কোনটি হবে, ফ্রি মরফিমটা হবে নজর, প্রকৃতিটা হবে নজর, লিক, এই তিনটা হচ্ছে তোমার ফ্রি মরফিম। আবার দেখো উক, উক দেখো এটার সুনির্দিষ্ট কোনো অর্থ নেই, সু একই রকম, ছে একই রকম। তো এটাকে আমরা জানি, এটিকে আমি প্রত্যয় বলছি, এটিকে উপসর্গ বলছি, এটিকে বিভক্ত বলছি। উপসর্গটা আগে বসে সেটা আমি বুঝতে পারছি, উপসর্গটা সবসময় আগে বসে, কিন্তু কোনটা প্রকৃতি কোনটা বিভক্তি সেটা কি আমি বুঝি? এটা কেন বিভক্তি নয়, এটা কেন প্রত্যয় নয়, এটি হচ্ছে এখানে একটু চিন্তার বিষয় আছে। তো এটা বোঝার জন্য দেখো উত্তরটা দেওয়ার আগে আমি এখানে আরেকটা কাজ করি। এই যে বাউন্ড মরফিম আমি লিখলাম, বাউন্ড মরফিম, সেটিকে খেয়াল করো, আমি লিখেছি বাউন্ড মরফিম, বাউন্ড মরফিম লিখেছি, এটাকে বলছে ইংলিশে বলছে অ্যাফিক্স, আমরা বাংলায় বলছি এটাকে লগ্নক, ঠিক আছে। এই অ্যাফিক্সকে বা লগ্নককে সচরাচর আমরা দুভাগ করি, একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স, আরেকটা ভাগ কিন্তু আছে ইনফিক্স। এটা আমাদের আলোচনার বিষয় নয়। প্রেফিক্সটা আমরা জানি, এটাকে উপসর্গ বলি, আর সাফিক্সকে আমরা কি বলে থাকি, প্রত্যয়। তো বিভক্তিটা কোথায় যাবে, বিভক্তিটা এখানে কিন্তু আসেনি, বিভক্তিও কিন্তু পরে যুক্ত হচ্ছে, শব্দের পরে যুক্ত হচ্ছে। তো এটাকে শুধু প্রত্যয় বললে আংশিক ঠিক হবে। খেয়াল করো, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটাকে বলে ডেরিভেশনাল, ডেরিভেশনাল সাফিক্স, আর একটাকে বলা হয় ইনফ্লেকশনাল সাফিক্স। ডেরিভেশনাল সাফিক্স কথাটার অর্থটা কি? ডেরিভেশনাল সাফিক্সের অর্থ হচ্ছে তোমার যেখানে শব্দের শ্রেণীটা চেঞ্জ হয়, যেমন আমি লিখলাম টিচ যোগ ইয়ার, তাহলে কি হলো, টিচার। এই যে ইয়ার, এই সাফিক্সটার কারণে লক্ষ্য করো, এটা ভার্ব, ইয়ার যোগ করলাম, এটা হয়ে গেল নাউন। সুতরাং এই সাফিক্সটা হচ্ছে ডেরিভেশনাল সাফিক্স, যে সাফিক্সের কারণে মূল শব্দের ক্লাস বা শ্রেণীটা পরিবর্তন হয়, সেটি হচ্ছে ডেরিভেশনাল সাফিক্স। এই জন্য বাংলা এটাকে আমরা বলি প্রত্যয়। আর ইনফ্লেকশনাল সাফিক্স, এখানে কিন্তু শব্দের শ্রেণীটা পরিবর্তন হবে না। যেমন যেমন ধরো আমি লিখলাম টিচ, আইএনজি, টিচিং, এখানে কিন্তু একই, এটা ভার্ব হলে ভার্বের কাজ করছে, টিচিং। সুতরাং এই আইএনজিটা হচ্ছে ইনফ্লেকশনাল সাফিক্স, বা বাংলা এটাকে আমরা বলি বিভক্তি এবং অনুসর্গ বলতে পারি, ইনফ্লেকশনাল সাফিক্স, বিভক্তি। তাহলে মূল পার্থক্যটা কোথায়? প্রত্যয়টা যুক্ত হলে শব্দের শ্রেণীটা, ওয়ার্ড ক্লাসটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, কিন্তু বিভক্তি যুক্ত হলে শব্দের শ্রেণীটা কোনো পরিবর্তন হয় না। আমরা যেটা লাল কালি দিয়ে এখানে দাগ দিয়ে রেখেছিলাম, যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য, যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য হচ্ছে পদের মধ্যে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক স্থাপন এবং অর্থটাকে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য। এখন আসলে আমরা একটা উদাহরণ দিই, যেমন একটা বাক্য বলি, তোমাদের এই বিষয়টা, পদ প্রকরণটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এবং আমরা যদি আমাদের যেহেতু বাংলার পাশাপাশি ইংরেজি পড়তে হচ্ছে আবশ্যিক বিষয় হিসেবে, সুতরাং ইংরেজি ব্যাকরণের সাথে বাংলা ব্যাকরণের আমি যদি তুলনা করে পড়ি, মিল এবং অমিলটা যদি লক্ষ্য করি, তাহলে আমার শিকনটা কিন্তু যথার্থ হবে এবং এটি ভবিষ্যতে কাজ দেবে। যেমন করিম সারাদিন মাঠে খেলছে, খেললো। দেখো এখানে এটি একটা পদ, করিম একটা শব্দ আলাদা করে যখন বাক্যে ব্যবহার করেছি তখন সেটাকে আমি পদ বলছি। করিম, এখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? কোনো বিভক্তি যখন যুক্ত হয় না তখন সেটাকে আমরা শূন্য বিভক্তি ধরি। শূন্য বিভক্তি, কোনো বিভক্তি যখন যুক্ত হয় না তখন আমরা ধরে নিই এখানে শূন্য বিভক্তি। সারাদিন একই কথা, মাঠে এখানে কিন্তু একটা বিভক্তি যুক্ত হয়েছে, এ, এখানে একটা বিভক্তি এ যুক্ত হয়েছে, এখানে শূন্য বিভক্তি। খেললো, এই যে বিভক্তি, বিভক্তি যুক্ত হওয়ার সাথে সাথে এই শব্দগুলোর প্রকৃতিটা বা ধরনটা বা নেচারটা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, একই রকম থাকছে। সুতরাং বিভক্তিটা কিন্তু প্রত্যয়ের মতো নয়, ঠিক আছে? এখন আসো, তাহলে আমরা শব্দ চিনলাম, তারপর পদ চিনলাম, বিভক্তি নিয়ে কথা বললাম। বিভক্তিকে মূলত দুভাগে ভাগ করি। যখন শব্দের সাথে যুক্ত হয়, নাম পদের সাথে যুক্ত হয়, তখন সেটাকে আমরা শব্দ বিভক্তি বলে থাকি। আর যখন ক্রিয়াপদের সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা ক্রিয়া বিভক্তি বলে থাকি। ক্রিয়া বিভক্তি বলে থাকি। এই শব্দ বিভক্তিগুলো আমরা জানি, এই 7টা বিভক্তি। ক্রিয়া বিভক্তিগুলো সেটা আমরা ক্রিয়াপদ এবং কাল পড়ার সময় সেগুলো লক্ষ্য করব। তো ঠিক আছে, তাহলে আমরা পদ প্রকরণের এটি প্রয়োজনীয় যে বিষয়গুলো ছিল, পদ, শব্দ এবং বিভক্তি, 3টি নিয়ে কথা বললাম। এখন দেখো পদ প্রকরণ। পদ আমরা জানি পদ কয় প্রকার? 5 প্রকার। আমরা সবাই জানি পদ হচ্ছে 5 প্রকার। কি কি? আমরা চট করে লিখে ফেলি। বিশেষ্য 1, বিশেষ্য 2, বিশেষণ 3, সর্বনাম 4, অব্যয় 5, ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, একটা দৃষ্টিকোণ থেকে আবার বলা হয় পদকে 2 প্রকার, একটা সব্যয় পদ, একটা অব্যয় পদ। এই 4টাকে 1, 2, 3 এবং 4, এই 4টাকে বলা হয় সব্যয় পদ। আর অব্যয় হচ্ছে যেটির কোনো পরিবর্তন নেই। মোট কিন্তু 5 প্রকার। এখন দেখো, তোমরা ইংলিশে কয় প্রকার পড়েছো? ইংলিশে 8 প্রকার পড়েছো। নাউন পড়েছো, তারপর প্রনাউন পড়েছো, অ্যাডজেক্টিভ পড়েছো, ভার্ব পড়েছো, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন and interjection। এই 8টি আর এই 5টি একই। আমরা এগুলো একটু খেয়াল করি। যেমন বিশেষ্য আর ইংলিশের নাউন একই জিনিস, একই। তারপর সর্বনাম এবং প্রনাউন তাও একই। এরপর আর একই কোনটা? ক্রিয়াপদ। এই 3টি একই। ঠিক আছে? তাহলে আমাদের রয়ে গেল আরো 2টি। এখানে থাকলো 2টি, এখানে থাকলো 5টি। তাহলে এই 2টি কি কি? যে বিশেষণ। বিশেষণটা কি হবে? বিশেষণটা হবে তোমার, এই যে খেয়াল করেছো, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোকে একসাথে বলবো আমরা বিশেষণ।
আর সর্বশেষ রয়ে গেল, খেয়াল করো, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই তিনটিকে আমরা বাংলায় বলি একসাথে অব্যয়। এভাবে আমরা যদি মিল করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, শিক্ষণটাও ভালো হবে এবং এটি ভবিষ্যতে কাজ দেবে। তো আমি পরবর্তী প্রকারভেদগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আবার।